মানে আমার তো একটু মানে ভাবতেই পারছি না যে অসাধারণ বুঝতে পারাটা মানে চাক্ষুষ করছি সেটা দেখবে। আজ 2রা নভেম্বর, আজ এখন বাজে সকাল 8:30। তো যথারীতি আমরা এই সময় বাসে। প্রথমেই বলি, যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা ব্যাপারটা জানো, আর যারা দেখো না আজকে দেখছো তাদেরকে বলছি, আমি এখন বেশ কদিন থেকে রয়েছি রাজস্থানে, রাজস্থান ট্যুরে এসেছি এবং আজকে আমরা যাচ্ছি মাউন্ট আবু থেকে জয়সালমের। গত পরশু থেকে আমরা মাউন্ট আবুতে ছিলাম, কিন্তু খুব দুঃখের বিষয় যে মাউন্ট আবুতে আমি যা ভিডিও করেছি, যে কোনো কারণেই হোক, সে হ্যান্ডসেটের প্রবলেমের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, আমার সমস্ত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সেই ব্লগটা দেখাতে পারলাম না। তো আজকে এখান থেকে ব্লগ শুরু করলাম। আর এই দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে গাছ, সবুজ গাছ। সব থেকে অবাক কাণ্ড যে ছোটোবেলায় যে বইতে পড়েছি যে মরুভূমি মানে শুকনো জায়গা থাকবে, বালি আড়ি এরকমই, মানে একটা কল্পনায় ছিল, কিন্তু এখানে এসে দেখছি ছবিটা অনেকটাই পাল্টে গেছে। মানে মরুভূমির আয়তনটাও মনে হয় অনেকটাই মানে কমে গেছে। মানে আমি আয়তন কমে গেছে বলছি যে বালিয়াড়ি যে ব্যাপারটা আর কি, সেটা প্রচুর সবুজায়ন হয়েছে, প্রচুর জনবসতি গড়ে উঠেছে। তবুও এই যে দীর্ঘ রাস্তাটা আমরা যাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে সবুজ অনেক, কিন্তু জনবসতি কিন্তু অনেকটাই বিরল, মানে কম আর কি। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট হয়েছে, অনেক কারখানা হয়েছে, সেসবও চোখে পড়ছে। মাউন্ট আবু থেকে জয়সলমেরের দূরত্ব 480 কিলোমিটার। তো এই দীর্ঘ রাস্তা, এবার ভোর 4:30টার সময় আমরা মাউন্ট আবুর যে হোটেলটাতে ছিলাম সেখান থেকে ভোর 4:30টার সময় আমরা বাসে উঠেছি। এবার চলতে চলতে যখন আমরা জয়সলমেরে গিয়ে পৌঁছেছি তখন দুপুর 2:30 বাজে। তবে হ্যাঁ, মাঝখানে 1-1.5 ঘন্টা এই সকালবেলা ধরো কোথাও একটু চা খাওয়া, তারপরে একটু ফ্রেশ হওয়া, এইসবের পিছনে তো একটা সময় গেছি। বাড়িতেই ব্রেকফাস্ট হচ্ছে। আজকে আমরা কোথায় জয়সলমের যাচ্ছি, কোথাও 500-400 কোথা থেকে জানো, মাউন্ট আবু থেকে জয়সলমের 400, যাই হোক 500 কিলোমিটার মতো। তো আমরা ভোর 4:30টার সময় হোটেল থেকে রওনা দিয়েছি। এখন 9টা বাজে। মাঝখানে একটু একটা জায়গায় দাঁড়িয়ে চা খেয়েছি, আর থেকে রাস্তাও আসেনি। আর এই হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে, প্যাকেট ফুড, কিছু করার নেই। আর সারাটা যতক্ষণ যাচ্ছি মোটামুটি জনবসতি বোধহয় এদিকে একটু কমই, লোকজন কম আছে। তো এই গাড়িতে আমরা মোটামুটি 25 জনের মতো রয়েছি। তার মধ্যে আমরা 19 জন হচ্ছে ট্যুরিস্ট, আর আমরা গেছি ডানলপের হাসিখুশি ট্রাভেল এজেন্সির সাথে। তো ওদের কুক টিম এবং ম্যানেজার সব মিলে টোটাল আমরা 25 জন। রাজস্থানে আমাদের জয়পুর থেকে যে ট্যুরটা শুরু হয়েছে তার আজকে ছিল 7তম দিন। মানে তাহলে এতদিন ধরে এই টানা জার্নি, আর তোমরা অনেকেই যারা ঘুরেছো তারা জানো প্রায় প্রতিদিনই বিভিন্ন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে, মানে এমনি তো সাইট সিন করছি, তাছাড়াও বাস জার্নি প্রতিদিনই প্রায় 200 কিলোমিটার 250 কিলোমিটার এসব রয়েছে। তো শরীরে আর কি থাকে, আজকে হচ্ছে সব থেকে লম্বা জার্নি। তো এই জার্নিটা যদি একটু আনন্দ করে না যাওয়া হয় তাহলে তো মুশকিল। তাই আমরা সারাটা রাস্তা এইভাবে গান বাজনা করতে করতেই গেছি। রাজস্থানের সম্পূর্ণ ট্যুরে যখন একটা জেলা থেকে আমরা আরেকটা জেলায় পৌঁছচ্ছি, তার যে প্রাকৃতিক সৌন্দর্য, মানে কোথাও এরকম টিলা, পাহাড়, মরুভূমি,
মানে সে বাস জার্নিতেও যেন মানে বাইরের সিনারি এতটাই সুন্দর, কী আর বলবো। আর এতে দেখতেই পাচ্ছ সব বালি, মরুভূমি মানেই তো বালি থাকবে, স্বাভাবিক কথা। তবে আমার কল্পনাটা ছিল, যেটা তোমাদের একটু আগেও বললাম, শুধু বালি আর বালি থাকবে, কিন্তু এখন দেখছি প্রচুর গাছ, প্রচুর বাবলা গাছ থাকবেই, এটা স্বাভাবিক কথা, বাবলা গাছ থাকবে। আর এই যতদূর চোখ যায় বালি আর বালি। আর যেমনটা তোমাদের বললাম যে এত দীর্ঘ পথ মাঝে আমরা প্রচুর নাচ গান আনন্দ করতে করতে গেছি। আর সব থেকে যেটা ভালো লাগে এই বিভিন্ন ট্যুরগুলোতে, কেউ কাউকে চিনি না, অথচ এই কদিনে মানে অল্প এই কদিনের ট্যুরেই সবাই কত আপন হয়ে যায়, নতুন মানুষের সাথে পরিচয় হয়, ভীষণই ভালো লাগে এই বিষয়টা। এই জন্য না ট্রাভেল এজেন্সির সাথে যেতে আমার ব্যক্তিগতভাবে এই কারণেই ভালো লাগে যে সেখানে যে কোনো ট্যুর তাদের সাথে গেলে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, একটা সুসম্পর্ক তৈরি হয়। এটা কিন্তু সত্যি আলাদা, মানে ঘোরা তো ঘুরছি, তার সাথে এটা একটা এক্সট্রা পাওনা। রাজস্থানে যখন আমরা জয়সালমেরের দিকে যাচ্ছিলাম, তখন যেটা সবথেকে বেশি চোখে পড়েছিল, বিস্তীর্ণ এরিয়া জুড়ে উইন্ড টারবাইন। এই টারবাইনগুলো দিয়ে মানে এটার কাজ হচ্ছে বিদ্যুৎ শক্তি তৈরি করা। এই যে দেখছো পাখার মতো, জানো তোমরা অনেকে, তাও একটু বলে দিই, যে এই বাতাসের থেকে বাতাস এসে ধাক্কা লাগাতে এই যে পাখাগুলো ঘোরে, এবং তাতে একটা সেটার মাধ্যমে বায়ু শক্তিটা যান্ত্রিক শক্তিতে পরিণত হয়, এবং একটা জেনারেটরের মাধ্যমে সেই যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। আর সেই বিদ্যুৎটাকে কাজে লাগিয়ে জল পাম্প করা, এমনকি বিভিন্ন বিস্তীর্ণ এরিয়া জুড়ে ইলেকট্রিসিটি মানে দরকার, যেটা প্রত্যেকটি ঘরে বা প্রত্যেকটি জীবনযাত্রার জন্য যেটা দরকার, সেটা এমনকি শস্য পেশায়ের ক্ষেত্রে বা বিভিন্ন কারখানাতে সেই বিদ্যুৎটা সাপ্লাই করা হয় কিন্তু এই উইন্ড টারবাইন ঘুরিয়ে। তো এটা আমি যখন প্রথম দেখেছি, মানে বইয়ে তো পড়েছি, কিন্তু যখন আমরা কেরালায় গেছিলাম, যখন কন্যাকুমারী থেকে রামেশ্বরমের দিকে আসছিলাম, তখন কিন্তু আমি প্রথম চোখে দেখেছি এই জিনিসটা। মানে একটা জিনিস বইয়ে পড়া আর সেটাকে চাক্ষুষ দেখা, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই দেখো ব্লেডগুলো ঘুরছে, যেটা তোমাদের একটু আগেই বললাম। এইভাবে বায়ুশক্তিটা আস্তে আস্তে বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয় যান্ত্রিক শক্তির মাধ্যমে। আর তা এইখানে দেখলাম যে রাজস্থানে যখন জয়সালমেরে যাচ্ছি, তখন একটা বিরাট এরিয়া জুড়ে একটা বড় প্রজেক্ট, এবং এইভাবে বিদ্যুৎ শক্তি তৈরি করা হচ্ছে। তা জিনিসটা কিন্তু সামনাসামনি দেখতে সত্যিই ভীষণ ভালো লাগলো। তোমাদের সাথে কথা বলতে বলতে ব্যাস আমরা চলে আসলাম জয়সালমেরে। তবে কথা যতটা বললাম তার অনেক 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 গুণ সময় লেগেছে। ভোর 4:30টায় রওনা দিয়ে 2:30টার সময় এসে আমরা জয়সালমেরে পৌঁছালাম। আর এই শহরে প্রবেশের সময়তেই এই সামনেই রয়েছে এই একটি স্থাপত্য বলো বা সৌধ বলো, দেখো অনেকটা নমস্কারের মতো। আসলে এখানে লেখা আছে খাম্মাঘানি, মানে স্বাগতম বা নমস্কার, রাজস্থানী ভাষায় খাম্মাঘানি, তো ওটাও লেখা আছে। আর এই দেখো ঢুকে গেলাম আমরা জয়সালমের শহরে। তো জয়সালমেরকে বলা হয় গোল্ডেন সিটি, যেমন জয়পুর থেকে জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি, তারপরে উদয়পুর হচ্ছে হোয়াইট সিটি, উদয়পুরকে সিটি অফ লেকসও বলা হয়। তো আবার এদিকে জয়সালমের হচ্ছে গোল্ডেন সিটি, আর এরপরে আমরা যোধপুরেও যাব পরবর্তীতে। তো যোধপুরকে বলা হয় ব্লু সিটি। গোল্ডেন সিটি কেন বলছে, দেখতেই পাচ্ছ এই সব কিছুর মানে যত স্থাপত্য আছে এগুলো এখন তৈরি হচ্ছে, এগুলো আসলে পুরনো নয়, নতুন করেই তৈরি করছে, কিন্তু পুরনোর আদলে, পুরনোটাকে নিয়েই, মানে প্রাচীন যে স্থাপত্য বা প্রাচীন যে শিল্পকলা রয়েছে সেইটাকে অবলম্বন করেই নতুন নতুন করে এখন আরও নতুন সব তৈরি হচ্ছে, কিন্তু জিনিসটাকে রেখে দিয়েছে আগের আদলে, মানে পুরনো আদলটাই রয়েছে। তো যাই হোক, সবটাই এই রকম করেই কালার করা বা এরকম পাথরেই তৈরি যেন, তো সেই জন্য সবগুলো দেখো কালার, সমস্ত সিটির সমস্ত স্থাপত্য বা সমস্ত বাড়িঘরের কালারগুলো কিন্তু এইরকমই, বিল্ডিংগুলোর কালার কিন্তু এরকমই গোল্ডেন কালারের, এই জন্য বলা হয় মানে হলদে টাইপের, এই জন্য এটাকে গোল্ডেন সিটি বলে। জয়সালমের শহরে প্রবেশ করার পরে যখন আমরা হোটেলের দিকে যাচ্ছি,
তো যেটা দূর থেকে সবার আগে চোখে পড়লো, তখনই ভেবেছিলাম যে এত বড় এরিয়া জুড়ে নিশ্চয়ই এটা সেই বহু প্রতীক্ষিত, মানে জয়সলমীরে যে যাই আমরা, যে কারণে যেটার জন্য বিখ্যাত আর কি, তো নিশ্চয়ই এটা সেই সোনার কেল্লাই হবে। কিন্তু যেহেতু দুপুরবেলা, তো সোনার কেল্লা যেমন শুনেছি সোনার মতো জল, তো সেটা বুঝতে পারছিলাম না, আর ভাবছি নিশ্চয়ই সেটা হয়তো অন্যরকম হবে দেখতে। তো যাই হোক, সত্যিই অন্যরকম দেখতে, মানে দারুণ লেগেছে। তবে সেটা সন্ধ্যের সময়, সেই ব্লগ পরে আসছে। আপাতত আমরা এসে হোটেলে ঢুকলাম, আর সেই হোটেলটা দেখো, হোটেলটাও দেখার মতো, মানে তার বাহ্যিক যে রূপ সেটাও দেখার মতো। আর এই হোটেলটা নিয়ে একটা বিশেষ কথা রয়েছে, একটা খুব ভালো হোটেল আমরা এসেছি, হোটেলটার নাম তো দেখতেই পাচ্ছ। এবং এই হোটেলটা ওপরে লেখা আছে বাঙালি রেস্টুরেন্ট। এটা কেন বাঙালি রেস্টুরেন্ট সেটা বলছি। হোটেলের ভেতরে প্রবেশ করার পরেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব তথা ভারতবর্ষের গর্ব সত্যজিৎ রায়ের অনেক ছবি, এবং মানে হোটেলের যে মালিক তার সাথে তোলা, মানে এখনকার মালিক না, মানে এখন যিনি মালিকানায় আছেন তার পিতার সাথে। তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই হোটেলটা সে সময় যখন সোনার কেল্লা সিনেমাটা উনি করেছিলেন, সেই সময় এটা একটা হোমস্টে ছিল, এবং এই হোমস্টেতে থেকেই তিনি শ্যুটিংটা করেছিলেন, সিনেমাটা তৈরি করেছিলেন। আর সেই কারণে এখানে ওনার অনেক ফটো রয়েছে। এবং সবথেকে ভালো লাগলো যেটা যেটা যে সত্যি ওনারা ভীষণ রেসপেক্ট করে, আমরা যেমন করি তেমনি ওনারাও করেন। এবং বাঙালিদের কিন্তু দেখলাম যে রাজস্থানের বাঙালিদের কিন্তু সত্যি একটা বেশ ভালো চোখে দেখা হয়, বিশেষ করে জয়সলমেরে তো খুবই দেখতে পেলাম যে ভীষণ ওরা বাঙালিকে কিন্তু পছন্দ করে। তো এটা একজন বাঙালি হিসেবে সত্যিই খুব ভালো লেগেছে। ঘড়ির সময় 2:30-তে জয়সলমেরে এসে পৌঁছলেও হোটেলে ঢুকে রুম পেতে পেতে প্রায় 3টে বেজে গেছিলো। এবং তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যেতে যেতে প্রায় 3:45-4টা। তবে আর সবথেকে বড় কথা, আজকে ওরা এখানে এসে তারপরে রান্না করলো, তবু সেই হিসেবে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। রান্নায় খুব সিম্পলই ছিল, কলাইয়ের ডাল, পোস্ত, ঝুরঝুরে আলু ভাজা এবং ডিমের কারি। আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, আর খাবার সময় এসে খাচ্ছি, কিন্তু যারা এই খাবারটা আমাদের তৈরি করে দিচ্ছে, মুখে তুলে দিচ্ছে, তাদের যে কী অকথ্য পরিশ্রম সেটা না দেখলে ভাবা যায় না। আমাদের সাথে সাথে তো এই মানে ট্রাভেল এজেন্সির যে কুক টিম আছে, মানে হাসি খুশির যে টিমটা আছে, ওরা তো আমাদের সাথে সাথেই ট্রাভেল করছে এক জায়গা থেকে আরেক জায়গা। কিন্তু আমরা নেমে যখন রুমে চলে যাচ্ছি, তখন এই ছেলেগুলো ওরা আমাদের খাবারগুলো মানে তৈরি করছে, সঙ্গে সঙ্গে আমাদেরকে পরিবেশন করছে। তো এটা সত্যি ভীষণ ভালো লেগেছে, এবং জানি না কী করে ওরা পারছে। আমরা তো একটু ঘুরে এসে টায়ার্ড হয়ে বিছানায় শুয়ে পড়ছি। তো যাই হোক, ওদের জন্যও কিন্তু আমাদের ট্যুরগুলো আরও বেশি ভালো হয় যে আমরা সময় মতো খাবারগুলো পেয়ে যাই। তো দুপুরে খাবার খেয়েই প্রায় খেতে খেতেই তো বিকেল হয়ে গেল। এবার তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, আর রেস্ট করিনি, বেরিয়ে পড়লাম সেই সোনার কেল্লার উদ্দেশ্যে। কারণ শুনেছি যে সন্ধ্যাবেলায় যখন মানে সানসেট হয়, তখন সেখানে লাইটগুলো জ্বলে ওঠে, এবং সেটা দেখতে সত্যি মানে গোল্ডেন কালারটাই আসে। তো সেটা কিছুতেই মিস করব না বলে খাওয়া দাওয়া করেই কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম এই সোনার কেল্লার উদ্দেশ্যে। এবং হোটেল থেকে একদম হাঁটা পথে 5-10 মিনিটের মধ্যেই হচ্ছে এই সোনার কেল্লা। খুব ভালো জায়গায় হোটেলটা ছিল, এবং হোটেল থেকেও কিন্তু সোনার কেল্লার ভিউটা দারুণ। এই আমরা চলে এসেছি সোনার কেল্লার কাছে, সেই জয়সলমেরের সোনার কেল্লা। এই ওই যে লাইট জ্বলছে, ও দারুণ, পরে একটু আরও দারুণ লাগবে। এই না কেল্লা, এই হচ্ছে সেই সোনার কেল্লা। আমরা সত্যজিৎ রায়ের সিনেমাও দেখেছি, প্রত্যেকেই জানেন। আজকে মানে সেই ঐতিহাসিক স্থানে এসে পৌঁছলাম, ভাবতেও মানে তো এই তোমাদের যেটা এই যে সেই কেল্লা যেটা দেখাচ্ছি, ভীষণ যেহেতু এটা একটা ঐতিহাসিক জায়গা, মানে আমার তো একটু মানে ভাবতেই পারছি না যে সেই সোনার কেল্লা দেখতে, মানে সেই সোনার কেল্লার পাশে আমি, মানে অসাধারণ সুন্দর তো বটেই, এখন সন্ধ্যা, সুন্দর তো বটেই, তার থেকে বড় কথা যে এই জায়গাটায় যে আসতে পারাটা মানে চাক্ষুষ করছি, সেটাই হচ্ছে আরও বেশি মানে ভীষণ এক্সাইটেড।
এক বিশাল এরিয়া জুড়ে এই সোনার কেল্লা। তো আমরা এখনও গেটের সামনে যাইনি, মানে গেটের মুখে যাইনি, সাইড দিয়ে ঘুরতে ঘুরতে আসছি। আর এদিকে অনেক মানে এই সোনার কেল্লাকে ঘিরে অনেক বাজারঘাট তৈরি হয়ে গেছে, যেমনটা হয় আর কি। আর এটা তো আগে পুরো বালি ছিল, মানে মরুভূমির মধ্যে কেল্লাটা ছিল আর চারপাশে বালি ছিল, কিন্তু এখন আর সেই কোনো বালিয়ারির কোনো চিহ্নমাত্র নেই। এখানে জনবসতি এবং ট্যুরিস্টদেরকে ঘিরে বা পর্যটন শিল্পকে ঘিরে এখানে মার্কেট হয়ে গেছে। এমনকি সোনার কেল্লার ভেতরেও মার্কেট রয়েছে। তো সেই যে সিনেমাতে আমরা যেরকম দেখেছি যে চারিপাশে বালি তার মাঝখানে কেল্লা, সেই সিনটা কিন্তু এখন আর দেখা যায় না। তবে এটা কিন্তু ছিল, আমরা হোটেলের মালিকের কাছেও গল্প শুনেছি, যে ফটোগুলো দেখছিলাম তখন কিন্তু তাদের কাছে কথাগুলো শুনেছি যে এমনটাই ছিল আগে। এবং এখানে যারা গাইডরা আছেন বা যারা আর কি আগের লোক, আদি লোক, তারা কিন্তু বলছে তেমনটাই ছিল। কিন্তু ক্রমে ক্রমে এই সোনার কেল্লা সিনেমাটা হওয়ার পর থেকে আস্তে 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 ট্যুরিস্টও এখানে বেড়েছে এবং তারপরে এই জায়গাটা পুরো এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে প্রচুর জনবসতি গড়ে উঠেছে, ব্যবসা বাণিজ্য, এবং এরা এই করেই এদের মানে এটা একটা জীবিকার রাস্তা হয়ে উঠেছে। আর এই দেখো একদম এবার মেইন গেট, এটা তোমাদের নিশ্চয়ই চেনা চেনা লাগছে, যারা দেখেছো আর যারা সিনেমাটা দেখেছো দেখো গেটটা, এই হচ্ছে সেই সোনার কেল্লা। আমরা এসে পৌঁছলাম বিকেলবেলা, সন্ধ্যাবেলায়। তো আমরা পরের দিনও গেছিলাম, সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছে, আর একদম মানে গোল্ডেন কালার। আর হোটেল থেকেও দেখতে কেমন লাগছিল অবশ্যই তোমাদেরকে জানাবো। সন্ধ্যার সময় আলোগুলো জ্বালিয়ে দেবার পরে এতটাই সুন্দর লাগছিল যে অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থেকে আমরা এটা দেখছিলাম। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ, এগুলো মানে পরের দিন আমরা উঠেছিলাম ওপরে, তো জানতে পারলাম যে এটা প্রায় 25 তলা উঁচু আর কি, 25 তলা ওপরে ওই। তো সেটা আর রাত্রেবেলায় আমরা যাইনি। আর এই দেখো এই গেটের ভেতর দিয়ে ভেতরেও ঢুকে গেছি, আর ভেতরেও বাজারঘাট, ভেতরটাও খুব সুন্দর দেখতে। আর এই সোনার কেল্লার ভেতরে কি আছে না আছে, কি এর ইতিহাস, এগুলো পরের ব্লগে তোমাদেরকে জানাবো। এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তবে সন্ধ্যাবেলায় কিন্তু অপরূপ সৌন্দর্য। তার আমি তোমাদের ভাষায় প্রকাশ করে মানে বোঝাতে পারলাম না। চোখে দেখার সৌন্দর্যটা সেটা মানে সেটা তো আর ভাষায় প্রকাশ করা যায় না সব সময়। মানে এটা কিন্তু আমরা যারা চাক্ষুষ করলাম তারাই উপলব্ধি করলাম। তবু আমাদের ভালো লাগাটা বা আমার ভালো লাগাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, ভালো থেকো তোমরা। আর হোটেল থেকে কেমন লাগছে দেখতে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো, দারুণ ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। রাখছি তবে, টাটা।